সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত। বারাসাত থেকে আমি আপনাদের আজকে দর্শন করাবো 288 বছরের প্রাচীন এক কালী মন্দির, যার নাম আনন্দময়ী কালী মন্দির। আমি গতকাল জানতে পারলাম এই কালী মন্দিরের ব্যাপারে, তো আমি ভাবলাম তাহলে চলুন আজকে সকালবেলা তাহলে রওনা হওয়া যাক। আমার দর্শকদের জন্য একটু গরম কম আছে আজকে সকালে, তো আজকে সকালে আমি এই কালী মন্দির দর্শন করিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আমি এখন উল্টোডাঙ্গার ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে বিধাননগর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। ওখান থেকে আমি শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে বারাসাত যাব। বারাসাত থেকে তারপর ওখানে আমি কিভাবে এই মন্দিরে যাব সব বিস্তারিতভাবে আপনাদের জানাবো। চলুন তাহলে আমার জার্নি শুরু হচ্ছে এই উল্টোডাঙ্গার ফুটওভার ব্রিজ দিয়ে। এখন 7:45 বাজে। হাসনাবাদ, শিয়ালদা হাসনাবাদ লোকাল আসছে। এই হাসনাবাদ লোকালে করে আমি বারাসাত স্টেশন অবধি যাব। ভ্যান্ডারে উঠে গেলাম। ভ্যান্ডারটা মোটামুটি ফাঁকা থাকে। শিয়ালদা থেকে বারাসাতের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, আর সময় নেবে 45 মিনিট, আর মাঝখানে নখানা স্টেশন থামবে। তো আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে বারাসাত স্টেশনে গিয়ে। আমরা যখন বাজারে যাই তখন দরাদরি করে জিনিসপত্রের জন্য, কিন্তু মানুষেরা কত কষ্ট করে দেখুন এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র এনে আমাদের জন্য শহরে এসে বিক্রি করছে। আপনারা একবার দেখুন কত কষ্ট করে এনারা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। আমাদের গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মে থামলো। 42 মিনিটের মতো সময় নিল বিধাননগর স্টেশন থেকে আসতে। এখন আমি 4 নম্বর প্ল্যাটফর্মে জিজ্ঞেস করব 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিভাবে যেতে হবে। আপনারা যদি বারাসাত আসতে চান তাহলে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাসনাবাদ লোকাল, বসিরহাট লোকাল, বারাসাত লোকাল, আর নয়তো দত্তপুকুর লোকালে করে আপনারা বারাসাত অবধি চলে আসতে পারেন। আর আপনারা যদি হাওড়া থেকে বাসে করে আসতে চান তাহলে আপনারা L238 চড়ে ডাকবাংলোতে নামবেন। ডাকবাংলো থেকে তারপর আপনারা কলোনি মোড় যাবেন। কলোনি মোড় থেকে তারপর আপনারা অটো বা ভ্যান রিক্সা পেয়ে যাবেন এই মন্দিরে যাওয়ার জন্য। তবু আমি আপনাদের একবার কনফার্ম করে দেবো ওই মন্দিরে গিয়ে কিভাবে হাওড়া স্টেশন থেকে আপনারা এই মন্দিরে আসবেন। চলুন ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ দিয়ে আমি ওই সাইডে যাব 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফুটওভার ব্রিজে উঠছি। ওই সাইডটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে চান তাহলে ওই সাইডে যাবেন, আর যদি 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে তাহলে ওই সাইডে যেতে হবে। তো আমার গন্তব্যস্থল হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের ওই পাশ দিয়ে নামবো। এই 5 নম্বর প্ল্যাটফর্মের পরে টিকিট কাউন্টার আছে। ওই টিকিট কাউন্টারের দিকে আমাকে নামতে হবে। দাদা একটা ইনফরমেশন দিতে পারবেন, নপাড়া কালী মন্দির যাব কিভাবে? নপাড়া কালী মন্দির, হ্যাঁ, এই রাস্তা দিয়ে একটু এগিয়ে যাবেন। একটু এগিয়ে গেলে মোড়ের থেকে মোড়ের মাথায় একটা মিষ্টির দোকান, মিষ্টির দোকান বাঁ দিকে যাবেন। আচ্ছা, বাঁ দিকে গেলে দেখবেন এই গাড়িগুলো আছে। আচ্ছা, টোটো গাড়ি তো? হ্যাঁ, 10 টাকা করে ভাড়া। ধন্যবাদ দাদা। এই সামনেই মিষ্টির দোকান। ঠিক আছে, ধন্যবাদ দাদা। দেখছেন টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সামনে যে মনসাময়ী মিষ্টান্ন ভান্ডার, এই মনসাময়ী মিষ্টান্ন ভান্ডার থেকে সামনে যে টোটোগুলো পাওয়া যায় সেই টোটোতে উঠে আপনাকে যেতে হবে। এটা হচ্ছে মনসাময়ী মিষ্টান্ন ভান্ডার, দেখুন। আর এখানে অটো টোটো দাঁড়িয়ে আছে। দাদা এখানে নপাড়া কালী মন্দির যাবে? কোনখানটা? টোটোগুলো দাঁড়িয়ে আছে ওইখানটা। কত ভাড়া ভাই এখান থেকে? 10 টাকা। আমি স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে ওভারব্রিজ দিয়ে নেবে রাস্তায় সোজা মনসাময়ী যে মিষ্টান্ন ভান্ডার আছে, মা মনসাময়ী মিষ্টান্ন ভান্ডার,
সেই মিষ্টান্ন ভান্ডারের সামনে একটু হেঁটেই টোটো দাঁড়িয়ে রয়েছে, সেই টোটোতে উঠলাম। টোটোতে উঠে এবার টোটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম 10 টাকা নেবে। কতক্ষণ সময় নেবে এখান থেকে? 3 মিনিট মতো, 4 মিনিট মতো। 5 মিনিট মতো সময় নেবে এই কালী মন্দির যেতে। আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি। টোটো করে আমার 5 মিনিট সময় লাগলো। আমি মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নপাড়া পুরাতন কালীবাড়ির একদম তোরণের সামনে, মেন যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। এবার আমি এই মন্দিরে প্রবেশ করব। প্রবেশ করে আমি আপনাদের বিস্তারিতভাবে মন্দির ঘুরিয়ে দেখাবো, সংক্ষেপে মন্দিরের ইতিহাস বলবো। দেখবেন আপনাদের মনে হয় আজকের ব্লগটা খুব ভালো লাগবে। চলুন তাহলে রওনা হওয়া যাক। মন্দিরে প্রবেশের মুখে একটি বিশাল তোরণ, যাতে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ও কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তা লেখা আছে। মন্দিরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম। চারিধার পাঁচিল দিয়ে ঘেরা বিশাল মন্দিরের চত্বর। প্রবেশ করি ডান দিকে সুন্দর লাল ও গোলাপি মিশ্রণ রঙের পদ্মফুল আকারের একটি তুলসী মঞ্চ, যার মেঝেতে লেখা আছে নপাড়া পুরাতন কালীবাড়ি আনন্দময়ী। তুলসী মঞ্চই আমাদের বলে দিচ্ছে কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ ঘেরা এই কালীবাড়ি, যা প্রবেশ করেই এক অদ্ভুত অনুভূতির মাধ্যমে বুঝতে পারলাম। প্রবেশ করেই বাম দিকে মায়ের মন্দির, তারপরেই দেবাদিদেব মহাদেবের মন্দির ও বিশাল নাট মন্দির। চলুন এক এক করে আমরা পুরো মন্দির চত্বরটা ভালো করে দেখে নিই এবং মাকে দর্শন করি। মন্দিরের চাতালে প্রবেশের আগে আমাদের জুতো খুলে নিতে হবে। এখানে আলাদা কোনো জুতো খোলার বা জুতো রাখার জায়গা নেই। নাট মন্দিরের সামনেই ধূপ ও মোমবাতি জ্বালানোর নির্দিষ্ট জায়গা। প্রথমে এসেই দর্শনার্থীদের অবশ্যই মনে ইচ্ছে জাগবে নাট মন্দিরে একটু বিশ্রাম করে তারপর মাকে দর্শন করতে যাওয়ার। সুন্দর সাজানো পাথরে মোড়া নাট মন্দির। মোট 15টি স্তম্ভের উপর নাট মন্দির দাঁড়িয়ে আছে। নাট মন্দিরের একপাশে একটি চূড়া নির্মাণ করা হয়েছে, যার তলায় সুন্দর একটি আলোর ঝাড়বাতি লাগানো আছে, যা নাট মন্দিরের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে। নাট মন্দির থেকে মায়ের গর্ভগৃহ দেখা যাচ্ছে। মা এখানে পশ্চিমমুখী, যার পেছনেও একটি ইতিহাস আছে, যা আপনাদের আমি একটু পরে শোনাবো। নাট মন্দির ও মায়ের গর্ভগৃহের মাঝখানে লাল পাথরের বেদি করে 100 বছরের প্রাচীন হাঁড়িকাঠ ও একটি ত্রিশূল সযত্নে পোঁতা আছে, যা আমাদের বলে দিচ্ছে এই মন্দিরে পূর্বে বলিপ্রথা চালু ছিল, যা এখন সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে। পাঁচ ধাপ শ্বেতপাথরের সিঁড়ি দিয়ে উঠে মায়ের মন্দির ও গর্ভগৃহ। পুরো মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া। গর্ভগৃহের সামনে প্রশস্ত দালান, যেখানে ভক্তরা বসে মাকে এক মনে ডাকতে পারবেন। এই মন্দিরের গঠনশৈলী ভিন্নধর্মী, যা না দেখলে বোঝা যাবে না। মন্দিরের দায়িত্বে থাকা শ্রী বরুণ চক্রবর্তী খুবই অমায়িক। উনি আমাকে মন্দিরের প্রবেশদ্বার খুলে দিলেন আপনাদের মাকে দর্শন করানোর জন্য। গর্ভগৃহে পাথরের বাঁধানো 2 ধাপ বেদির ওপর কাঠের সিংহাসনে রয়েছেন 3 ফুট উচ্চতা আনন্দময়ীর কালীমায়ের অপূর্ব সুন্দর কোষ্ঠী পাথরের মূর্তি। দেবী এখানে সালাঙ্কারা, বস্ত্র পরিহিতা, মমতাময়ী। মায়ের 4টি হাত, এক হাতে খড়গ। মায়ের সারা অঙ্গ প্রত্যঙ্গ ফুল ও গহনাতে ঢাকা পড়ে রয়েছে। মায়ের পদতলে মহাদেবের সাদা পাথরের মূর্তি। মায়ের সামনে গোপালের অপরূপ বিগ্রহ। সামনে পিতলের ঘট প্রতিষ্ঠিত আছে।
ঘটের একদম ডান দিকে গণেশ ভগবানের মূর্তি, তারপর নারায়ণশিলা আর বাম দিকে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। মায়ের বেদির পাশে একটি ছোট কাঠের সিংহাসনে তাতে অনেক দেবদেবীর মূর্তি, ছবি ও আরও একটি ঘট প্রতিষ্ঠিত আছে। মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলার বুকে অনেক শিব ও মা কালীর মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে এই আনন্দময়ী কালী মায়ের মন্দির একটি। 1735 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র এই আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন, যা পরে 2002 খ্রিস্টাব্দে নতুন করে আবার সংস্কার করা হয়। আমি একবার মন্দিরটা প্রদক্ষিণ করে নিই, প্রদক্ষিণ করে তারপর আরও যে জায়গাগুলো আছে দর্শনীয় স্থান সেগুলো আপনাদের দেখাচ্ছি। এবার আমরা চলে এসেছি এই মায়ের গর্ভগৃহের বাম দিকে দেবাদিদেব মহাদেবের মন্দিরের সামনে। এই মন্দিরের গঠনশৈলী আটচালা শিব মন্দিরের মতো নয়। মন্দিরের চূড়ায় মহাদেবের ত্রিশূল ও ডুংরু একটি ঘটের ওপর লাগানো আছে। এই মন্দির 2003 সালে মন্দির সংস্কারের পর নির্মাণ করা হয়েছে। দেবাদিদেব মহাদেব এখানে কষ্টি পাথরের শিবলিঙ্গ রূপে পূজিত হন। শিবলিঙ্গটি একটি কালো পাথরের চৌকো বেদির উপর প্রতিষ্ঠিত। পাশে কষ্টি পাথরের নন্দী মহারাজ বিরাজ করছেন। ও শিবলিঙ্গকে জড়িয়ে আছে সর্পরাজ বাসুকীনাগ। গত বছর শ্রাবণ মাসে এই মন্দিরের 100 বছরের প্রাচীন বেলগাছে 7 পাতা বিশিষ্ট একটি ডাল পাওয়া যায়, যা সত্যি বিরল। আমি এই মন্দিরের প্রধান পুরোহিত বরুণ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে কথা বললাম। তো এখানে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে। আগে থেকে যেহেতু এটা কুপন সিস্টেমের কোনো কিছু ব্যবস্থা নেই, আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান এখানে তাহলে দুপুরের প্রসাদের ব্যবস্থা উনি করে রাখবেন। কিন্তু তার 2 দিন আগে আপনাকে এই 2টো নাম্বার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারের মাধ্যমে ওনার সঙ্গে কথা বলে নিতে হবে এবং আপনারা কী রকম প্রসাদ গ্রহণ করতে চান সেইভাবে উনি প্রসাদ তৈরি করে রাখবেন এবং নির্ধারিত সেই অনুযায়ী মূল্য হবে। এখানে কোনো কুপন বা ফিক্সড মূল্যের কোনো প্রসাদের ব্যবস্থা নেই। তো আপনারা এখানে এলে প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। তো মন্দিরটা আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কেননা আমার মূল উদ্দেশ্য হচ্ছে অজানা মন্দিরের কে খুঁজে বার করে আপনাদের সামনে তুলে ধরা। তো আমিও এই মন্দির সম্বন্ধে জানতাম না, হঠাৎ গতকাল জানতে পারলাম, তাই আমি আজকে চলে এলাম। আমি একবার যদি কোনো জিনিস জানি আর আপনাদের দেখানোর ইচ্ছা হয়, আমি কিন্তু বাড়িতে বসে থাকতে পারি। এটাই আমার একটা খুব বদগুণ, কি বলবো। আমি তো এই গরমেও আমি বেরিয়ে পড়েছি, তবে আজকে তুলনামূলকভাবে গরম কম, কিন্তু সকালবেলা সেরকম গরম নেই। নাট মন্দিরের কোনায় এই সেই প্রাচীন বেলগাছ। কথিত আছে সাধক রামপ্রসাদ সেন এই মন্দিরে একবার এসে এই বেলগাছের তলায় তন্ময় হয়ে শ্যামাসঙ্গীত গাইছিলেন। তখন তো আর এই নাট মন্দির বা এই বিশাল মন্দির ছিল না, ঘন জঙ্গলের মধ্যে পাথার কুটিরের মন্দির ছিল। তখন মা আনন্দময়ী দেবী একটি ছোট বালিকার রূপ ধারণ করে তাকে গান শোনানোর জন্য বলেন।
সাধক রামপ্রসাদ এক মনে গান গাইছিলেন, তাই বলে উঠলেন, যার গান শোনার ইচ্ছে সে যেন তার দিকে ঘুরে গান শোনে। এই কথা শোনার পর মা উত্তরমুখী হয়ে যান পশ্চিমমুখী। এখনও নিত্য এই বেলগাছের পাতা দিয়ে মায়ের নিত্য পুজো করা হয়। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1:30টা ও বিকেল 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মায়ের অন্নভোগ দুপুর 12টায় দেওয়া হয় ও সন্ধে আরতি সন্ধে 7টায় হয়। প্রতি অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে নানান মঠ মন্দির আশ্রম আমার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। কেননা যখনই আপনারা বেল আইকনটা টিপে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও যেন ভালো থাকি। আমি ভালো থাকলেই নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘোরার সুযোগ পাবো এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে পারবো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।